প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, আর কদিন বাদেই কোরবানির ঈদ। এই কোরবানিকে সামনে রেখে সবাই পশু কিনতে ব্যস্ত। আজকে আমরা সেই কোরবানির কিছু স্বাস্থ্য বিষয়ক সমস্যা বা স্বাস্থ্য বিষয়ক চিন্তা নিয়ে আমরা আজকে কথা বলবো। আর এই কোরবানিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে কোলেস্টেরল। চর্বি এবং কোলেস্টেরল, এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানান মতভেদ রয়েছে। আমরা সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন সেই প্রশ্নটি করতে পারেন আমাদের ফোন নাম্বারগুলোতে। কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন। আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। ততক্ষণে আমরা আজকের অতিথির সঙ্গে একটু পরিচয় করিয়ে নিচ্ছি। দর্শক, আজকে আপনাদের এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন হৃদরোগ বিশেষজ্ঞ এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছেন। আপনারা সবাই তাকে চেনেন, ডাক্তার মোহাম্মদ ফরহাদ উদ্দিন। ডাক্তার ফরহাদ, আপনাকে চ্যানেলে আসতে স্বাগতম। চ্যানেলের পরিবারকেও স্বাগতম এবং সেই সুযোগে দর্শকদেরও স্বাগতম। তো আমরা একটু আলোচনায় যাই যে আপনারা জানেন যে কোরবানিতে কিন্তু স্বাস্থ্যগত চিন্তার কথা যদি আসে, সবাই কিন্তু কোলেস্টেরল নিয়ে ভাবে। এখন কিন্তু আমাদের দেশে মানুষজন কিন্তু ততটুকু সচেতন হয়েছে, সবাই কিন্তু কোলেস্টেরলের বিষয়টা বোঝে, রক্তের চর্বি বোঝে এবং সবাই জানতে চায় যে তার কোলেস্টেরল লেভেলটা কত, আমি এই ওষুধ খাচ্ছি। এই কথাগুলো আমরা প্রায়শই শুনি সচেতন মানুষের কাছ থেকে। তো আপনি যদি একটু বলেন যে কোরবানিতে কোলেস্টেরল, এই যে একটা সামান্য আতঙ্ক বলা যায় আছে কিন্তু প্রচলিত, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি শুরুতেই যদি এভাবে বলি যে কোরবানির মাংস এবং কোরবানির গরু, সেখান থেকে যে আমরা খাবারটা পাই, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল বড়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যদি আমি ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি, বিশাল বড় একটা পুষ্টির চাহিদা মেটায় বাংলাদেশের মানুষের। বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ কিন্তু অপুষ্টিতে ভুগছে এবং তাদের জন্য এই কোরবানির মাংসের এই প্রোটিন এবং মাংসের মধ্যে যে ফ্যাট রয়েছে, যে কোলেস্টেরল রয়েছে এবং যে ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিন রয়েছে, এগুলো কিন্তু বিশাল পুষ্টির যোগান দেয়। কিন্তু এটা কাদের জন্য প্রযোজ্য? যারা অপুষ্টিতে ভুগছে তাদের জন্য, কিংবা যারা নর্মাল পুষ্টিতে রয়েছেন, নর্মাল শরীরে রয়েছেন, তাদের জন্য এটা প্রযোজ্য। কিন্তু যারা অতিরিক্ত খাচ্ছেন, যারা বেশি স্থূলকায় কিংবা যাদের বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন, তাদের বেলায় দেখা যায় যে এই অতিরিক্ত খাবারটা অসুখের কারণ হয়ে দাঁড়ায় বা বিভিন্ন জটিলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে আমরা কোরবানির মাংস থেকে যে ফ্যাট পাই, তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে কি কোলেস্টেরল, যেটার কথা আপনি একটু আগে বলছিলেন। কোলেস্টেরলের একটা লেভেল বা মাত্রা রয়েছে রক্তের মধ্যে, সেই মাত্রা যদি ঠিক থাকে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং মনে রাখতে হবে যে আমরা এটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাই, কিন্তু আসলে কোলেস্টেরলটা হচ্ছে শরীরের একটা অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। আমাদের শরীরের সেলগুলো তৈরি হয় কোলেস্টেরলের একটা অংশ দিয়ে। আমাদের রক্তের যে কোলেস্টেরল রয়েছে তার থেকে হরমোন, স্টেরয়েড, এনজাইম, নানান গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হয় শরীরের, যা শরীরের অনেক ভালো ভালো কাজ করে থাকে। কিন্তু অতিরিক্ত খেয়ে এটাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাই। তার মানে বিষয়টা এরকম যে আমাদের যে বিশাল জনগোষ্ঠীর যারা একটু আর্থসামাজিক অবস্থা ভালো নয় বা অপুষ্টিতে ভুগছেন, এবং বিশেষ করে যারা তরুণ, কিশোর কিশোরী, এই বয়সের জন্য কিন্তু কোরবানির মাংসটা ঠিক আমরা কোলেস্টেরলকে যেভাবে দেখি নেতিবাচক দেখা উচিত না, বরং ওদের জন্য অনেক দরকারি। এবং আপনি বলছিলেন নানান পুষ্টির কথা, এবং আমরা জানি যে গরুর মাংস আয়রনের একটা বড় উৎস, যেটা আমাদের দেশে মায়েদের জন্য বা শিশুদের জন্য খুব দরকার। কিন্তু আপনি বলছিলেন মাত্রার কথা। তো যারা বিভিন্ন রোগে ভুগছেন বা হাই কোলেস্টেরল বা উচ্চ রক্তচাপ আছে বা কোনো ধরনের হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে তো কোলেস্টেরলটা দেখা হয়। বা সুস্থ মানুষেরও কি এই কোলেস্টেরলটা পরিমাপ করা দরকার আছে? অবশ্যই। আমি যদি একটু সচেতন হই অতিরিক্ত, অবশ্যই কোলেস্টেরল পরিমাপ করার দরকার রয়েছে সুস্থ মানুষের বেলায়। কারণ হচ্ছে গিয়ে এটি বেড়ে গেলে পরবর্তীতে তিনি হৃদরোগ কিংবা নন কমিউনিকেবল নানান রকম ডিজিজ, যেমন হচ্ছে গিয়ে ব্রেন স্ট্রোক কিংবা হার্টের বিভিন্ন অসুখ বিসুখ, কিডনির বিভিন্ন অসুখ বিসুখ, রক্তনালীর বিভিন্ন অসুখ বিসুখে উনি পরবর্তীতে ভুগতে পারেন। কাজেই নর্মাল কোলেস্টেরলের মাত্রা থাকাটা খুবই জরুরি এবং এটি বছরে
বছর বছর বলা হয়ে থাকে, এটা বিভিন্ন রেঞ্জ রয়েছে কার বেলায় কিরকম। এখন বলা হচ্ছে 20 বছরের পর থেকে আপনি কোলেস্টেরলের মাত্রা মাপবেন অন্তত 5 বছরে একবার মাপবেন। বা আপনার যদি কোনো হৃদরোগের ঝুঁকি থাকে বা পরিবারে যদি থাকে থাকে তাহলে আপনি আরো আর্লি মাপবেন, এটাকে রেগুলার মেপে যাবেন, যাতে করে আপনার কোলেস্টেরল মাত্রা যদি কখনো বেড়ে যায় আপনি যেন সেটিকে চেক দিতে পারেন, সেটিকে যেন আপনি আমরা কন্ট্রোল করতে কোলেস্টেরল পারেন। মাত্রা নিয়ে আরো শুনবো, একজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের সঙ্গে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ওই ডাক্তার ফরহাদের সঙ্গে একটু কথা বলছি। জি, উনি শুনছেন, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরহাদ, বাংলাদেশের ডাক্তার সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার বড় ভাই সাইফুল আলম পান্নু, ময়মনসিংহ থেকে বলছি। পান্নু ভাই, আসসালামু আলাইকুম, ভেরি কাইন্ড অফ ইউ। তুমি কেমন আছো? ভালো আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তোমাকে আজকে দেখে অত্যন্ত আনন্দিত। তো একটা প্রশ্ন, আমি কাকে করব বুঝতে পারছি না, তো আজকে ফরহাদকেই প্রশ্নটা করছি। যুগের সাথে সাথে অনেক কিছুই আমাদের জন্য, যারা আমরা পেশেন্ট, এদের জন্য বের হয়। আমি জানি না, পূর্ণ চাউল নামে স্কোয়ার একটা চাউল বের করেছে, ওর মধ্যে লেখা আছে যে খারাপ কোলেস্টেরলটা হবে না। এবং স্পন্দন তেল নামে একটা তেল, এটা আমরা খাওয়া আরম্ভ করেছি, এটা কি আসলে আমাদের কোনো কাজে আসে কিনা? জি পান্নু ভাই, আসলে আমার মনে হয় আমি বলি, মানে উনি বোধহয় ঠিক ওইভাবে যে ব্র্যান্ডের কথা না বলি, যে লো জিআই রাইস এবং যেটা মানে ভুসির যে তেল, যেটা এই দুটোর কথা বলেছেন, এই দুটো হার্টের জন্য কতখানি উপকারী সেটাই কতখানি উপকারী। লো জিআই রাইস যেটিকে আজকাল পাওয়া যাচ্ছে বিভিন্ন নামে বাজারে, পান্নু ভাই আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে যে লো জিআই রাইসের বিশেষত্ব হচ্ছে যে এটি যখন আমরা খাওয়ার পর এটি রক্তে শোষিত যখন হবে তখন সেটি আস্তে আস্তে হবে, যে পরিমাণ আস্তে আস্তে হবে নর্মাল চালের তুলনায় তার শোষণটা আস্তে আস্তে হবে, যার জন্য ইনসুলিনের সিক্রেশনটা প্রপোর্শনেটলি এমনভাবে হয় যে সহজে ব্লাডের গ্লুকোজের লেভেল বেড়ে যাবে না, সেই অর্থে এটি উপকারী। তার মানে এই না যে এটা অনেক বেশি পরিমাণে আমরা খেয়ে ফেলবো। আর তেলের ব্যাপার যেটি বলেছেন, তেলের ব্যাপারে একটা সাধারণ একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে গিয়ে যে যেই তেলে আপনার ক্ষতিকারক কোলেস্টেরল বা চর্বির পরিমাণ কম আছে সেই তেলটা খাওয়া বেশি উপকারী। আমি জানি না আপনি যে তেলের কথা বলেছেন, যদি তার গায়ে লেখা থাকে বা গবেষণায় দেখা যায় যে সেই তেলের মধ্যে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এই জাতীয় কোলেস্টেরলের পরিমাণ কম, অবশ্যই সেটা শরীরের জন্য তুলনামূলকভাবে উপকারী। আচ্ছা, আজকে যেহেতু কোলেস্টেরলের প্রসঙ্গ এসছে, আমি মাংস থেকে একটু দূরে যাব, আবার ফিরে আসব। তেলের প্রসঙ্গ যখন এসছে, তা আমরা তো অনেক রকম তেলের কথা বলি, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, অলিভ অয়েল, তারপরে আছে আমাদের দেশে যেটা হচ্ছে যে সরিষার তেল। জি, তো আমরা কিন্তু অনেক সময় সরিষার তেলকে ঠিক মনে করি যে হয়তো অতটা স্বাস্থ্যপ্রদ না। আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন? তেলের প্রসঙ্গ যখন আসে তখন তেলের গুণাগুণ বিচার করা হয়, মানে কোলেস্টেরলের লেভেলের সাথে তুলনা করে যে কোন তেলের মধ্যে লো ডেনসিটি লাইপোপ্রোটিন এলডিএল বা খারাপ কোলেস্টেরলের পরিমাণটা বেশি আছে আর কোনটা বেশি আছে, কম বেশি আছে। তো যেগুলোতে বেশি থাকে সেগুলো যতটা কম খাওয়া যায় ততই ভালো। সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি, বলা হয়ে থাকে যে অলিভ অয়েল কিংবা সূর্যমুখীর তেল, এগুলোতে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম আছে, কাজে এগুলো দিয়ে খাওয়াটা ভালো। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এগুলো তো অতটা বেশি পাওয়া যায় না। সেক্ষেত্রে বাংলাদেশের আমরা যে সয়াবিন তেলটা ব্যবহার করি সেটাও ভালো। আনফরচুনেটলি সরিষার তেলও কিন্তু আমি বলছিলাম যেটা যে সরিষার তেলটাও ভালো, আনফরচুনেটলি যেটা হয় এগুলোতে ভেজাল মিশানো হয় বাংলাদেশে। সরিষার তেল কিন্তু ভালো, অবশ্যই ভালো, কিন্তু ভেজাল যেটা মিশানো হয় সেই ভেজালে আবার প্রচুর পরিমাণ ফ্যাট বা কোলেস্টেরল থাকে, মেশানোর পর সেটা আবার আমাদের জন্য খারাপ হয়ে যায়। কিন্তু যদি বিশুদ্ধ সরিষার তেল ভালো, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এটা আসলে অবশ্য অন্যদিকে যায় যে সরিষার তেল নিয়ে প্রোপাগান্ডা বেশি, মানে কম, মানে সয়াবিনের তুলনায়। আমরা হয়তো সেটা করতে পারছি, সয়াবিন বিদেশ থেকে আমদানি হয়, আমরা সেটা করতে পারছি না বলে আমাদের সরিষার তেল একটু পিছিয়ে আছে, বাণিজ্যিক ভ্যালু বেশি। হ্যাঁ, তো যাই হোক, আপনি কোলেস্টেরলের কথা বলছিলেন। তো কোলেস্টেরলের মাত্রা যদি আমরা ধরি, যে একজন মানুষের যে কোন মাত্রাটাকে আমি ধরবো যে এই মাত্রাটা আমার জন্য নিরাপদ? টোটাল কোলেস্টেরলের বেশ কতগুলো, আমরা বলি লাইপোপ্রোটিন বেশ কয়েক রকম আছে, যেমন টোটাল কোলেস্টেরল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল, এইচডিএল এন্ড ট্রাইগ্লিসারাইড। আমি যদি টোটাল কোলেস্টেরলের মাত্রা বলি, আদর্শ ভালো হয় যদি এটা 200 মিলিগ্রামের নিচে থাকে। আর যদি এলডিএল, যেটা সবচেয়ে খারাপ কোলেস্টেরল বলা হয়, যাদের জন্য ঝুঁকিপূর্ণ তাদের জন্য খারাপ, এটা তাদের মাত্রাটা হচ্ছে গিয়ে বলা হয় যে 100 থেকে 129 মিলিগ্রাম পার ডিএল যদি থাকে দেন ইট ইজ ডিজায়ারেবল। বাট যারা হৃদরোগ
হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদের বেলায় বলা হয় এটা 100 নিচে থাকাটা ভালো, ভালো। কোনো ক্ষেত্রে 70 এর নিচে থাকাটা ভালো বলা হয় এটাকে। আচ্ছা। জি, আমি আসি, আরেকজন দর্শক আছেন, কোনো অসুবিধা তো আমি দর্শকের সঙ্গে কথা বলে আপনার কাছে জানতে চাইবো যে এই যারা হৃদরোগে ভুগছেন জি। তারা যদি এই কোরবানিতে গরু মাংস খেতে চান সেটা কিভাবে খেতে পারবেন বা আপনার এ ব্যাপারে উপদেশটা কি হবে? ইন্টারেস্টিং প্রশ্ন, আমি জি, অ্যানসার দিব। আমি দর্শকের সঙ্গে কথা বলিনি। হ্যালো দর্শক, কে আছেন? লাইনটা বোধহয় লাইন কেটে গেছে। কেটে গেছে। তো আসলে কিন্তু এটা যেহেতু সামনে থাকবে মাংসটা, উনি হয়তো খেতে চাইবেন বা না চাইলেও আত্মীয় স্বজন কিন্তু অনেক সময় বলেন যে পিড়াপিড়ি কোরবানির করে। মাংস একটু খেলে কিছু হবে না। তো সেক্ষেত্রে আপনার মানে খাওয়াটা যে guideline-টা আমরা কিরকম খাই, হবে? আমরা তো শুধুমাত্র যে ক্ষুধা নিবারণের জন্য খাই তা তো না, তা এটা না। একটা আনন্দ, তৃপ্তির ব্যাপার আছে। তৃপ্তিরও ব্যাপার আছে। আমি যদি একটা মানুষকে সেই তৃপ্তি থেকে কোরবানির আনন্দে বঞ্চিত করি কোরবানির দিন, তাহলে কিন্তু আমরা ঈদে অনেক বড় একটা তিনি বঞ্চনার শিকার হবেন। কাজেই তিনি অবশ্যই খাবেন, তবে যেহেতু তিনি হৃদরোগে আক্রান্ত কিংবা হৃদরোগের ঝুঁকিতে ঝুঁকি রয়েছে বা তার মধ্যে, কোলেস্টেরলটা একটু বেশি, বা তার কোলেস্টেরল একটু বেশি, তাকে একটু হিসাব নিকাশ বুদ্ধি করে খেলে কিন্তু তিনি অনেকখানি খারাপ কোলেস্টেরলকে অ্যাভয়েড করতে পারেন। যেমন? কিভাবে সেটা সম্ভব? প্রথম কথা হচ্ছে কি, আমি 3টা ভাগে ভাগ করেছি যে আপনি যখন মাংসটা কাটছেন তখন থেকে শুরু করে আপনি যখন খাচ্ছেন, এই 3টা লেভেলে সংগ্রহ করছেন, রান্না করছেন, খাচ্ছেন, 3টা লেভেলে কিন্তু আপনি একটু এটাকে মডিফাই করতে আচ্ছা, পারেন। আচ্ছা। যেমন মাংস যখন কাটছেন তখন যদি আপনি কেটে কেটে চর্বিগুলোকে আলাদা করে ফেলেন, দৃশ্যমান চর্বিগুলোকে আলাদা করে ফেলেন, তাহলে এটা অনেকখানি কিন্তু চর্বিমুক্ত হয়ে যায়। বিদেশে এই জাতীয় মাংস আলাদা পাওয়া যায়, যেটাকে লিন কাট মাংস বলা হয়। বাংলাদেশে ততটা পাওয়া যায় না, আমরা নিজেরাই লিন না, কাট আর কোরবানির মাংস আসলে সারা গরুর মাংস তো মিলিয়ে মিশিয়ে রান্না করা হয় একসাথে। Exactly. এর সুযোগটা কম, কোরবানিতে কম, সেটা সুযোগটা কম। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে রান্নার সময় কেউ কেউ বলেন, এটা একটু মতভেদ আছে, যে আপনি যদি একটু রান্নার আগে এটাকে একটু গরম পানিতে সিদ্ধ করে নেন তাহলে বেশ কিছু চর্বি আপনার চলে যাবে। তারপর হচ্ছে কি, আপনি যখন এটাকে রান্না করবেন, রান্নার সময় চাইলে আপনি রান্না করলেন, রান্না করার পর এটাকে যদি একটু ফ্রিজে রেখে দেন, হ্যাঁ, চর্বিগুলো উপরে চলে আসবে, চর্বিগুলো একটু জমাট বেঁধে যাবে, আপনি মাংসটাকে আলাদা করে নেবেন। সেই ক্ষেত্রে কিন্তু মাংসের টেস্ট একটু নষ্ট হবে, বাট তারপর আপনি কিন্তু সেফ থাকলেন। আপনি যখন খাবেন বা একটা মানুষ যখন খাবে তখন তিনি মাংসগুলোকে এমনভাবে খাবেন যাতে করে অতিরিক্ত চর্বিটা না খান তিনি ওখান থেকে। মাংসের যে ঝোলটা, সেখানে প্রচুর পরিমাণ চর্বি রয়েছে, সেটাকে যেন তিনি অ্যাভয়েড করেন। তারপর হচ্ছে চেটে পুটে খাওয়ার অভ্যাসটা ত্যাগ করবেন, কারণ ওই চেটে পুটে খেলে অনেকখানি চর্বি চলে আসে। আর কিছু হচ্ছে কি, কিছু কিছু ব্যাপার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিছু কিছু খাবার, যেমন আমরা তো শুধু মাংস খাই না গরুর, আমরা ব্রেইন খাই, মগজ খুব মজা করে, লিভার খাই, আমরা ইন্টেস্টাইন খাই এবং বোন ম্যারো চুষে চুষে খাই, অস্থি মজ্জা এবং নেহারি খুব উপাদেয় একটা খাবার। ভুঁড়ি যেটা বললেন আপনি, ভুঁড়ি আর নেহারি হচ্ছে যে আমরা হাড়ের যে একটা পায়ার যেটা ঝোল বানাই, চর্বি অনেক বেশি, এখানে প্রচুর চর্বি রয়েছে। এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, শুধু মাংস খেলে বোধহয় অনেকটাই, শুধু মাংস আবার কিন্তু অতটা প্যালাটেবল বা অতটা টেস্টি হয় না, একটু চর্বি থাকতে পারে সেখানে, পরিমিত খাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকজন দর্শক আছেন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, বলুন, কে বলছেন? আমি নীলা বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে। জি, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড আপনার অসুস্থ হয়েছিল মার্চ মাসে, তো এপ্রিল মাসে ওনার রিং পরানো হয়েছে একটা। আচ্ছা আচ্ছা। ওই তাহলে কি ওই আপনার ওই যে তেলের কথা বলছিলেন একটু আগে, তেল আপনার আমরা এখন স্পন্দন তেলটা খাই, আপনার যে রাইস ব্রান অয়েল। জি হ্যাঁ, ওই তেলের কথার জন্য আমি ফোন দিলাম, যে ওটা কি খাওয়া যাবে? জি, ধন্যবাদ। ওই যে বললাম যে ওই তেলে সম্ভবত খারাপ কোলেস্টেরলের পরিমাণ, এলডিএল এর পরিমাণ কম আছে, কাজেই সেটি রিলেটিভলি বেটার। আপনি যে কোনো তেলই খেতে পারেন, সয়াবিন তেল যদি সয়াবিন, অলিভ অয়েল, সূর্যমুখীর তেল, সেগুলোতে কম, তুলনামূলকভাবে এলডিএল এর পরিমাণ কম আছে, আপনি খেতে পারেন। জি, আচ্ছা। এবং রান্নার বেলা আমি একটু ইন্টারাপ্ট করছি, রান্নার সময় কোরবানির মাংসে এমনি খুব তেল থাকে, রান্নার সময় যদি আপনি এক্সট্রা তেল কম দেন তাহলে মনে হয় সেটি আরো বেশি স্বাস্থ্যসম্মত হবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে কোরবানির সময় আমরা প্রায়শই শুনি যে খুব ঢালাওভাবে কিন্তু বলা হয় যে কেউ কেউ আপনাদের, মানে আমি অনেক হৃদরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে বলতে শুনেছি যে না, একদমই খাওয়া যাবে না, অ্যাভয়েড করবেন, গরু মাংস কখনোই স্পর্শ করবেন না, এই বিষয়গুলি বলেন। তো অনেকে আছেন যে কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য পাশাপাশি দেখা যাচ্ছে যে কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ যেগুলো আছে, রক্তের চর্বি কমায়, সেই ধরনের ওষুধও খাচ্ছেন, এবং খেয়ে উনি হয়তো হৃদরোগের ঝুঁকিতে আছেন, উচ্চ রক্তচাপ ছিল, সেটা ওষুধে নিয়ন্ত্রিত, কোলেস্টেরল বেশি ছিল, সেটা ওষুধ খেয়ে নিয়ন্ত্রিত।
তারপরে হয়তো মাঝে মাঝে হার্টের কিছু সমস্যা আছে, এনজিওপ্লাস্টি করে দেখা গেল যে না আপাতত ওষুধ দিয়ে চলবে, রিং পরাতে হবে না, এরকম কিন্তু অনেক রোগী আছেন। তো এরা এই 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 পর্যায়ে রোগীরা যদি গরু মাংস খেতে চায় বা খাসির মাংস খেতে চায়, ওনার ক্ষেত্রে কতটা আপত্তিকর হবে? ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি আজকে গরুর মাংস খেলাম আর রাতারাতি আমার রক্ত চড়ে বাড়বে তা না, বেড়ে গেল তা না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, ক্রনিক প্রসেস বলা হয় এটাকে। না আবার এই রোগীগুলি দেখা যায় তারা কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, তারা কিন্তু জানেন চিকিৎসকের পরামর্শে হয়তো আধা ঘন্টা হাঁটছেন, খাবার দাবারটা ওইভাবে মেনটেন করছেন। তো সেক্ষেত্রে আপনার সাজেশন? ওই যে আমি বললাম যে ঈদের সময়ে আপনি আনন্দ থেকে বঞ্চিত করা তো, নরমাল লাইফস্টাইল থেকে বঞ্চিত করা তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। উনি হয়তো আতঙ্কে আছেন যে আমি খাবোই না। না না, এত আতঙ্কিত হবার কিছু নেই। আপনি অবশ্যই খাবেন, পরিমিত খাবেন, পাশাপাশি আপনি আপনার ওষুধ খান, পাশাপাশি আপনি শাকসবজি কম্পারেটিভলি ফাইবারটা বেশি করে খান, এবং আপনি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আপনি যে ব্যায়াম করেন প্রতিদিন সেটা বজায় রাখেন। একদিন দুই দিন যদি আপনি একটু এক্সট্রা খেয়েও ফেলেন, আশা করি সেটা কেটে যাবে। আর রেগুলার যদি খেতে চান অবশ্যই পরিমিত খান। একজন হৃদরোগী বা একজন অসুস্থ মানুষের যেটুকু খাওয়া উচিত সেটুকু খান, একেবারে খাবেন না সেটা বলছি, সেটা বলা যাবে না, বলা উচিত, সেটাই উচিত না। তো একজন দর্শক আছেন, একটু কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব থেকে ইমরান বলছি। জি বলুন এনাম সাহেব, আপনার প্রশ্ন। জি, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। জি, উনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। যে কথা ডাক্তার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। যে আমি গত সপ্তাহে ওই আমার একটু বুকে একটু ধরপড় করলো, তো কেমন যেন একটু শারীরিক পদ্ধতি হইলো আর কি, 2-3 বার সকালে ঘুম থেকে ওঠার পরে। তো এর দ্বিতীয় দিন আমি যখন এইভাবে আমার কোনো বুকে কোনো পেইন ছিল না, কোনো রকমের কোনো কিছুই ছিল না। তারপরে আমি ওখানে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি একটা ইসিজি করলেন, করানোর পরে আমাকে একটা ওষুধ দিলেন উনি, ক্লোপিডোগ্রেল। জি, 75 মিলিগ্রামের। তো উনি এটা দুপুরে একটা করে খাওয়ার জন্য আমাকে সাজেস্ট করলেন। তো আরেকটা প্যারালাইটের সাথে আরেকটা মেডিসিন দিয়েছিলেন উনি, যেটা এটা খাওয়ার পরে দেখলাম যে রাত্রে যখন একটা খেলাম এবং পরবর্তী দিন সকালে একটা খেলাম, তখন আমার স্টোমাকে একটু প্রবলেম দেখা দিল। আমার আবার অ্যাসিডিটি আছে, যায় এবং জিহ্বা শুকিয়ে যায়। হ্যাঁ, তো যার পরে আমি ওই ওষুধটা খাওয়া বন্ধ করে ক্লোপিডোগ্রেল যেটা, সেটা আমি 2-3 দিন। আপনার কি হাই প্রেশার কিংবা ডায়াবেটিসের সমস্যা আছে, এবং আপনার বয়সটা কত? আমার বয়স হলো এখন 52 প্লাস। জি, আর ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ আছে আপনার? না, ডায়াবেটিস নাই, কোলেস্টেরল নাই। বা আপনি অতিরিক্ত স্থূলকায় ইউরিক অ্যাসিড এগুলো আলহামদুলিল্লাহ ফ্রি। তো হাই প্রেশার আছে, আমি আপনার খাচ্ছি, এটানল খাচ্ছি আমি ওই প্রেশারের জন্য। আচ্ছা, তার মানে হাই প্রেশার আছে। আমি কোলেস্টেরলটা কি পরিমাপ করেছেন কিনা? আপনার কোলেস্টেরলের মাত্রাটা কি আপনি জানেন? লাইনটা বোধহয় কেটে গেছে। মানে উনি যেটা বলেছেন তার কথা মতো যে ওনার বুকটা একটু ধরফর করেছিল এবং উনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক ইসিজি করার পর ওনাকে একটা ক্লোপিডোগ্রেল জাতীয় ওষুধ দিয়েছে এবং উচ্চ রক্তচাপে ভুগছেন। এই কয়টা দিয়ে আসলে খুব বেশি আপনাকে রিলেট করা যাবে না যে আপনার এই বুকের ধরফরটা কোনো হার্টের কোনো হৃদরোগের বা করোনারি আর্টারি ডিজিজের জন্য হয়েছে কিনা। কেন ক্লোপিডোগ্রেল দিয়েছেন সেটা হয়তো ওই চিকিৎসকই ভালো বলতে পারবেন। তবে আপনার আরও কিছু ইভ্যালুয়েশন দরকার, যেমন ইকো করা উচিত, প্রয়োজনে ইটিটি করা উচিত আপনার। তারপর আপনাকে ক্যাটেগরাইজ করা উচিত যে আপনি আসলে হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি, এবং সেই লাইনে আপনাকে চিকিৎসা দেওয়া উচিত। আচ্ছা, একটা একটু ভিন্ন প্রশ্ন। ধরুন কারো যদি কোলেস্টেরল একটু বেশি আছে, তো উনি মনে করছেন যে না আমি কোরবানির দিন কিছু মাংস খাবো বা এই সময়টাতে একটু দাওয়াত খাবো, এবং পাশাপাশি যদি উনি এটাও পরিকল্পনা করেন যে আমি যেটুকু কোলেস্টেরল খাচ্ছি সেটা আমি হেঁটে বা একটু বাড়তি ব্যায়াম করে সেটাকে বার্ন আউট করে ফেলবো, তো এরকম পরিকল্পনা যদি কেউ করে থাকেন সেক্ষেত্রে কি সেটা আপনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কি বলেন? পরিকল্পনা করতেই পারেন, পরিকল্পনা করতেই পাবেন, তবে কতখানি সেটা কাজে লাগবে সেটা আমি সন্দিহান। এই কারণে যে কোলেস্টেরলটা যে ওনার বেশি আছে এটা তো হঠাৎ করে একদিন বাড়েনি, এটা তো ক্রনিক একটা প্রসেসে বেড়ে গেছে এবং উনি সেটা রক্ত পরীক্ষা করে টের পেয়েছেন। একদিন উনি অতিরিক্ত খেয়ে তারপর হঠাৎ করে ব্যায়াম শুরু করে কমিয়ে দিতে পারবেন তা না। যেটা করতে হবে, যদি ব্যায়ামের অভ্যাসটা আগে থেকে থাকে সেটা না হয় আলাদা কথা, তাহলে তো ওনার কোলেস্টেরল তারপরে বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনি ব্যায়াম তো অব্যাহত রাখবেন, আপনি আপনার খাবার স্টাইলটা ঠিক আছে কিনা, স্বাস্থ্যসম্মত আছে
আছে কিনা সেটিকে পরীক্ষা করে দেখবেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খাবার দরকার আছে কিনা। কিন্তু অনেকে এই প্রশ্নটা করেন, কারণ যেহেতু যারা একটু হৃদরোগ নিয়ে নিজেরা ভুগছেন, ডাক্তারের কাছে বারবার যাচ্ছেন, তারা অনেক জিনিস নিজেরাও কিন্তু একটা হিসাব করেন। যেমন অনেকে ভাবেন যে আমি গরু মাংস খাবো, আমি যে কোলেস্টেরলের কমানোর জন্য যে ওষুধটা খাচ্ছি সেটা ডোজটা একটু বাড়িয়ে দিব। এই সিদ্ধান্তটা কি ঠিক নাকি? এইভাবে হবে না, এটা কিন্তু অনেকে ভাবেন। আমি জানি আজকে গরুর মাংস বেশি খেলাম, আজকে স্ট্যাটিন, এটা ইনসুলিনের বেলায় প্রযোজ্য হতে পারে, এটা এক্ষেত্রে প্রযোজ্য, ডায়াবেটিসের ওষুধের বেলায় প্রযোজ্য হতে পারে, কিন্তু কোলেস্টেরলের বেলায় এভাবে প্রযোজ্য হওয়ার কথা আমাদের গবেষণায় বা আমরা যখন এই ধরনের খাবার খাই সাধারণ মানুষ, আমি যদি চাই যে আমার শরীরে কোলেস্টেরল কম জমুক, সেক্ষেত্রে গরুর মাংস বা রিচ ফুড যেগুলো আমরা খাই এই উৎসবের সময়, তার পাশাপাশি কি ধরনের খাবার খেলে সেই চর্বিটা কম শোষিত হবে বা আমার শরীরে লাগবে না, সেটা কোনো ওয়ে আছে কি? অবশ্যই আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যে খাবারের কথা জানতে চাচ্ছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ফাইবার জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার। সেই আঁশ রয়েছে শাকসবজিতে প্রচুর পরিমাণ, এবং সেই আঁশ জাতীয় খাবার যদি আপনি পাশাপাশি গ্রহণ করেন, তাহলে যেটি হয় যে সেটি রক্তে শোষিত হয় না, সেটা আমাদের ইন্টেস্টাইনে থেকে যায়, এবং এটি যখন নেমে যাবে তখন নেমে যাবার সময় এটি অতিরিক্ত কোলেস্টেরলটাকে নিয়ে নেমে যাবে। পাশাপাশি কিছু ঔষধ রয়েছে যেগুলো আমাদের কোলেস্টেরল অ্যাবজর্ব করতে দেয় না, সেগুলো আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত। কিন্তু সেগুলো মানে খাবার গ্রহণের কতক্ষণের মধ্যে খেতে হয়? এগুলো এক একটা ওষুধের এক একটা নিয়ম আছে, কোনোটা আছে আধ ঘন্টা 1 ঘন্টা আগে, কোনোটা আছে খাবার সাথে খেতে হয়। ডায়াবেটিসের একটা ওষুধ আছে, বেশ কিছু ওষুধ রয়েছে, কিংবা যে স্ট্যাটিন যেটি আপনি কোলেস্টেরল লোয়ারিং বললেন, তাদেরও মেকানিজম অফ অ্যাকশনের মধ্যে এটা আছে যে এটি রক্তে কোলেস্টেরল শোষণ করতে দিবে না, আটকে দেয়। কিন্তু এগুলো খেলে আবার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেক সময় আমাদের আছে যে আমাদের পেট নরম হয়ে যায়। চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া হবে না। তো আপনি যে ফাইবারের কথা বলেন, সেটা কি আমরা যে খাবার সাথে সালাদ খাই, সেই সালাদ হলে চলবে? সালাদে আছে, সবজিতে আছে, শাকে আছে, বিভিন্ন খাবারে বিভিন্ন মাত্রায়। কিন্তু সেই সালাদটাকে যদি আবার মেয়োনেজ দিয়ে মেখে দেই, তো লাভ তো হলো না। মেয়োনেজে প্রচুর পরিমাণ ফ্যাট আছে। তাহলে আদর্শ সালাদটা কি হওয়া উচিত? আমাদের সময় একদম নেই। আদর্শ সালাদ হওয়া উচিত, সালাদ মানে তো আমরা যেটা করি যে আমাদের দেশে যেটা আমরা শসা, টমেটো, লেটুস পাতা, গাজর এগুলো দিতে পারি, সেটার মধ্যে একটু হালকা লবণ দিতে পারি, এর বেশি কিছু না। ওই যে মেয়োনেজ দিয়ে অতিরিক্ত মাখা, ভিনেগার কি দেওয়া যায়? ভিনেগার দেওয়া যায় কিছু পরিমাণ, মেক ইট প্যালাটেবল, বাট কোলেস্টেরল এটাকে শোষণের বেলায় কোনো ভূমিকা নেই, করতে পারেন। তো ডক্টর ফারহাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার এই উপদেশগুলো বিশেষ করে যারা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন, বা যাদের হৃদরোগ আছে সামান্য হলেও, বা যারা হৃদরোগ সম্পর্কে সচেতন, তাদের জন্য অনেক কাজে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময়। এই সুযোগে চ্যানেল আই পরিবারকে এবং সেই সাথে দর্শক যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই আগাম ঈদ মোবারক। দর্শক, এতক্ষণ যারা চ্যানেল আইয়ের সাথে ছিলেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে শুভেচ্ছা, এবং সেই সাথে আমরা আগাম ঈদ মোবারক জানাচ্ছি ডাক্তার ফারহাদের মতো আমিও আপনাদের সাথে। দর্শক, আশা করি সবার এই কোরবানির ঈদটা ভালোই কাটবে, এবং আমার মনে হয় যে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি একটু একটু করে হলেও কারো মনে গেঁথে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনারা আপনাদের ভবিষ্যতের যে দিনগুলো আপনারা পার করবেন, সেই দিনগুলো অবশ্যই আমার মনে হয় যে হৃদরোগ নিয়ে অন্তত চিন্তা করতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পদ্মাসন করে আপনার বাবা, রাতে কোথাও গিয়েছিলি? পদ্মাসন করে আপনার অনেক গরম তো। ইচ্ছে হলে চলো বহুদূর। গ্রামীণ ফোন 3G সবচেয়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতার জন্য